আমেরিকা ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে। ইরান বলেছে তারা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে। আর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ডক্টর আলী লারিজানি তিনি বলেছেন জাহান্নামীদের কোনো জায়গা ইরানের ভূখণ্ডে হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন ইরানিরা মোটেই ভয় পায় না, বরং তারা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে। এপাশে মধ্যপ্রাচ্যের যে জটিল রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হয়েছে তাতে আমেরিকা দারুণভাবে ব্যাকফুটে চলে গেছে। বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কুয়েতে আমেরিকার তিনটি F-15 যুদ্ধ বিমান ধ্বংস হলো, পেছনের ঘটনা আসলে কি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। দর্শক, আমি কয়েকটি পয়েন্ট নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, পয়েন্ট আকারে তুলে ধরলাম। এবার একটু বিস্তারিত বলি সব ব্যাপারে। প্রথম কথা হচ্ছে আমেরিকা ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে। আপনারা সবাই হয়তো জানেন যে কোনো যুদ্ধে জয় পরাজয় নির্ধারিত হয় সেই দেশ দখলে নিতে পারলো কিনা, কন্ট্রোলে নিতে পারলো কিনা তার উপরে। এখন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে ব্যাপকভাবে হামলা চালিয়েছে, বোমা হামলা চালিয়েছে, বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যুদ্ধজাহাজ, সাবমেরিন এই সমস্ত জায়গা থেকে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং ইরানের দারুণ ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমরা কম বেশি সবাই বুঝতে পারছি। ইরানে এ পর্যন্ত 1230 জন কমপক্ষে নিহত হয়েছে, 6000 আহত হয়েছেন। নিহতদের মধ্যে 180 জন শিশু, অর্থাৎ 180টি শিশু রয়েছে। যে 1230 জন নিহত হয়েছে মোট, তার ভিতরে 180টি শিশু। অতএব বোঝাই যাচ্ছে যে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের হামলায়। সর্বশেষ গতকালকেও আমেরিকার হামলায় 2টি স্কুল ধ্বংস হয়েছে এবং এটা নিয়ে আমেরিকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মার্কিন বাহিনী এটা নিয়ে তদন্ত করছে। তারা তদন্ত করে দেখছে যে সত্যিকার অর্থেই আমেরিকার হামলায় এই 2টি স্কুল ধ্বংস হয়েছে কিনা। তদন্ত করার পরে রিপোর্ট দেবে। তবে তদন্ত যাই করুক আর রিপোর্টে যাই আসুক, যে প্রাণ ঝরে গেল তা ফিরে পাওয়া যাবে না, এটাই বড় বাস্তবতা। যাই হোক, সুপ্রিয় দর্শক, আলোচনা করছিলাম আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি নিয়ে। তো আমেরিকা ঘোষণা দিয়েছে যে তারা স্থল অভিযান চালানোর জন্য সেনা পাঠাবে। এই ব্যাপারে মার্কিন টেলিভিশন NBC ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচিকে কানেক্ট করেছিলেন। সেখানে 18 মিনিটের একটা অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন সাইদ আব্বাস আরাকচি। তাকে ওই টেলিভিশনের অনুষ্ঠানের হোস্ট তিনি জিজ্ঞেস করছিলেন যে আমেরিকা ইরানের ভেতরে স্থল অভিযান চালাবে, আপনারা কি ভয় পাচ্ছেন? তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী তখন অনেকটা মুচকি হেসে বলেছেন, না, আমরা ভয় পাচ্ছি না, আমরা তাদের জন্য অপেক্ষা করছি। তখন হোস্ট তিনি অবাক হয়ে জিজ্ঞেস করছেন, আপনারা ভয় পাচ্ছেন না, আপনারা অপেক্ষা করছেন মার্কিন সেনাদের জন্য, কি বলেন এটা? তখন তিনি বলেছেন যে আমরা অপেক্ষা করছি সেই দিনের জন্য যখন আমেরিকান সেনারা এখানে উপস্থিত হবে, আসবে ভেতরে, এবং আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। তার মানে হচ্ছে এই কয়েকদিন যে যুদ্ধ হয়েছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের ভেতরে, তার সবকিছু আকাশপথের যুদ্ধ। বেসিক্যালি ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ করেছে, আর ইসরায়েল এবং আমেরিকা বিমান, যুদ্ধজাহাজ, ড্রোন, ক্ষেপণাস্ত্র সবকিছু দিয়েই যুদ্ধ করেছে। স্বাভাবিকভাবেই এক ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে গেলে তো পুরো আরব বিশ্ব থরকম্প অবস্থা তৈরি হয়ে যায়। সেখানে আমেরিকা হচ্ছে বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার, আর তার সাথে ইসরায়েল, 2 শক্তির বিরুদ্ধে ইরান লড়াই করছে, এটা তো বিরাট ব্যাপার। এখনো ইরান টিকে আছে এবং যথাযথভাবে তারা জবাব দিয়ে যাচ্ছে আর অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি তাদের মনোভাব থেকে যা বোঝা যাচ্ছে, তারা অপেক্ষা করছে আমেরিকার স্থল সেনাদের, যারা ভেতরে অভিযান চালাবে এবং সম্মুখ সমরে আসল লড়াইটা হবে। এবং ইরান বলছে যে এই লড়াইয়ে প্রচুর পরিমাণে মার্কিন সেনা মারা যাবে এবং কফিনের পর কফিন আমেরিকায় যাবে, এতে কোনো সন্দেহ নেই। একই রকমের মনোভাব ব্যক্ত করেছেন ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান ডক্টর আলী লারিজানি। তিনি বলেছেন
যে আমেরিকান সেনারা যখন আসবে এই দেশের ভেতরে, অর্থাৎ ইরানের ভেতরে, তখন তিনি এইভাবে বলেছেন যে এই নরকি জাহান্নামী, এই জাহান্নামীদের কোনো জায়গা ইরানের ভূখণ্ডে হবে না, এদেরকে সব কফিনে ভরে পাঠানো হবে। ইরান স্থল যুদ্ধের ব্যাপারে ভীষণভাবে শক্ত অবস্থান আছে। এর ভেতরে আরেকটা কথা খবর এসেছে, দেখলাম যে কিছু মার্কিন সেনা ডেল্টা ফোর্সের সদস্য তারা ইরানের ভেতরে ঢুকেছিল হেলিকপ্টার গানশিপ নিয়ে, কিন্তু সেখানে ইরানের সেনারা আমেরিকার বেশ কিছু সেনাকে আটক করেছে এবং তারা এখন ইরানের হাতে আটক আছে। এটা নিশ্চিত নই, সামাজিক মাধ্যম বিশেষ করে এক্সে খবর দেখলাম, বাট এখনো শিওর না। তবে যুদ্ধের ময়দানে অনেক কিছু হচ্ছে এবং একটা কথা মনে রাখুন, আমেরিকা ইসরায়েল যেহেতু এক পক্ষে, অতএব বিশ্বের যে সমস্ত গণমাধ্যম, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যম, তার বেশিরভাগই তো পশ্চিমা প্রভাবিত। অতএব ইরানের জয়ের খবর বা তাদের শক্ত হামলার যে সমস্ত খোঁজ খবর, এগুলো তারা খুব একটা দেবে না, বরং এখানে সবসময় ইসরায়েল এবং আমেরিকাকে আপার হ্যান্ডে রাখার চেষ্টা করবে। এটা মোটামুটিভাবে পশ্চিমা গণমাধ্যমের ধরন থেকে আমরা বলতে পারি, বুঝতে পারি, এই ধরনেরই হয়ে থাকে সাধারণত। তো যাই হোক, ডেল্টা ফোর্সের সদস্য আটক হয়েছে বলে খবর পাওয়া গেছে, এখনো নিশ্চিত নই, তবে এমন হওয়ার সম্ভাবনা আছে। কেন ডেল্টা ফোর্সের সদস্যরা সেখানে গিয়েছিল? শুনেছি যে গতকাল সকালে আমেরিকার একটি F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে ইরানিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে, এবং এটা হয়েছে ইরান সীমান্তের কাছাকাছি। সেই বিমানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, ডকুমেন্ট, এইগুলো উদ্ধার করার জন্য এই ডেল্টা ফোর্সের সেনারা অভিযান চালিয়েছিল, কিন্তু ইরানের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তাদের সাথে যুদ্ধ হয়েছে ও কয়েকজন হতাহত হয়েছে বলে মনে হয়, এবং বেশ কয়েকজন আটক হয়েছে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আটক হয়ে থাকে তাহলে মার্কিন সেনারা এখন ইরানের হাতে আটক, এখন ইরান কিন্তু একটা আপার হ্যান্ডে চলে গেল। এটা নিয়ে অনেক দিন ধর অনেক আলাপ আলোচনা করতে বাধ্য হবে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরান যুদ্ধ নিয়ে ভীষণ চাপে রয়েছে, যেমন চাপে রয়েছেন মার্কিন কংগ্রেসে, তেমনি জনগণের ভেতরে। আমেরিকার অনেক মানুষ জানেই না যে কেন এই যুদ্ধ করছে, কি ব্যাপার, এবং তাদের সেনারা মারা যাচ্ছে কেন, তাদের এত ট্যাক্সের টাকা খরচ হচ্ছে কেন। অলরেডি তো বহু বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে, এবং আমেরিকার যে রেডার সিস্টেম ও কমিউনিকেশন সিস্টেম ধ্বংস হয়েছে বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত আর কাতারে, তার দাবি তো কয়েকশো কোটি ডলার। যাই হোক, তো এই সমস্ত ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক চাপে রয়েছেন। তারপরেও যেহেতু কংগ্রেসে তার বিরুদ্ধে প্রস্তাবটা পাশ হতে পারেনি, খুব অল্প ভোটের ব্যবধানে প্রস্তাবটা হেরে গেছে, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। এই ব্যাপারে তার পক্ষে ভোট পড়েছে 53টি, সিনেটে যুদ্ধ পরিচালনা করতে পারবেন না এই প্রস্তাবের পক্ষে পড়েছে ভোট 47টি, তার মানে 6 ভোটের ব্যবধানে ট্রাম্প মাত্র জিতেছেন। তো সিনেটে জিতলেও সাধারণ জনগণ কিন্তু এই যুদ্ধকে পছন্দ করছে না, এই কারণে তিনি চাপের মধ্যে রয়েছেন। তিনি সামনের যে মিড টার্ম ইলেকশন, এই ইলেকশনে বাজিমাত করতে চেয়েছিলেন এই যুদ্ধের ভেতর দিয়ে, কিন্তু সেটা মনে হয় তার জন্য হিতে বিপরীত হচ্ছে। এর ভেতরে মার্কিন বাহিনী ইরানে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে, তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই ধরনের পরিকল্পনা তার নেই। তিনি হয়তো ভয় পাচ্ছেন যে ইরানের ভেতরে অভিযান চালালে ব্যাপক সেনা মারা যাবে এবং নির্বাচনে তার ভরাডুবি ঘটবে। এই যে সামনে যে মিড টার্ম ইলেকশন, তাতে ডোনাল্ড ট্রাম্প এই যে স্থল সেনা পাঠানোর ব্যাপারে অনীহার কথা বলছেন, এটা তার চালাকিও হতে পারে। দেখা গেল যে তিনি বলছেন মুখে এইটা, কিন্তু ভেতরে হঠাৎ করে ইরানের ভেতরে স্থল অভিযান শুরু করতে পারে। জানি না কি হবে, তবে তিনি যাই করুন না কেন ইরানিরা ভীষণভাবে প্রস্তুত। স্থল অভিযানেই মূল যুদ্ধটা হবে, এটা পরিষ্কার। এদিকে ডোনাল্ড ট্রাম্প আর একটা মজার কথা বলেছেন, তিনি তার প্রত্যাশার কথা বলেছেন, আমি একটু অবাক হয়েছি। তিনি বলেছেন যে ইরানে নেতা নির্বাচনে তার মতামত থাকতে হবে, তার মতামতকে গুরুত্ব দিতে হবে, এবং তিনি বলেছেন যে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে তিনি ইরানের নেতা হিসেবে মানবেন না। কারণ প্রশ্ন হচ্ছে ইরানের নেতা কে হবে না হবে সেটা তো ইরানের জনগণ ঠিক করবে, ইরানের যে বিশেষজ্ঞ পরিষদ, সেই পরিষদ ঠিক করবে। এটা তো ট্রাম্পের ব্যাপার, এটা তো ভেনিজুয়েলা না যে একজন নেতাকে ঠিক করে দিল যে সে দেশ পরিচালনা করবে। এটা ইরান, কঠিন ব্যাপার। মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই মতামত কাজে লাগবে না,
তিনি যে বলছেন যে তিনি নেতা নির্বাচন করে দেবেন ইরানে, কে ইরান পরিচালনা করবে, ব্যাপারটা মনে হয় সেই দিকে যাচ্ছে না, এত সহজ না। এই যে যুদ্ধের যে পরিস্থিতি, এই যুদ্ধের পরিস্থিতিতে তারা ইরানের সরকার পরিবর্তন করে দিতে চেয়েছিল। হ্যাঁ, তারা সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে বা আরো বেশ কিছু কর্মকর্তাকে হত্যা করেছে, কিন্তু সরকার পরিবর্তনের মতো কোনো অবস্থা তৈরি করতে পারেনি, একথা পরিষ্কার। বরং ইরান ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং আমরা সবাই দেখতেই পাচ্ছি এটা কোনো গল্প না। যদি ব্যাপারটা এমন না হতো তাহলে ঘটনা অন্যরকম হতো। ইরান মধ্যপ্রাচ্যের সমস্ত আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটি যে গুড়িয়ে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যার কারণে মার্কিন সেনারা অনেকে পালিয়ে বিভিন্ন রকমের বেসামরিক হোটেলে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। সেই সমস্ত জায়গার কথা ইরানের গোয়েন্দারা পরিষ্কার করে ইরানের বাহিনীর কাছে পাঠিয়েছে এবং সেই সমস্ত জায়গায়, অর্থাৎ কথার কথা, বাহরাইনের কোনো হোটেলে যদি আমেরিকার সেনারা আশ্রয় নিয়ে থাকে, বা কুয়েতে বা কাতারে বা সংযুক্ত আরব আমিরাতের কোথাও বা বিমানবন্দরে বা বিশেষ কোনো বাড়িতে, ওই সমস্ত জায়গায় হামলা চালাচ্ছে। এবং ইরান যে সমস্ত হামলা চালাচ্ছে, আরব এই দেশগুলো কিন্তু এখনো ইরানের বিরুদ্ধে কেউ কোনো যুদ্ধে জড়ায়নি। এর কারণ হচ্ছে যে তারা জানে যে মার্কিন বাহিনী এই ঘটনা ঘটাচ্ছে। প্রথমত মার্কিন বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে, ঘাঁটি থেকে যখন মার্কিন সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন তারা বিভিন্ন হোটেলে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন ঘর বাড়িতে, বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিচ্ছে। সেটা মার্কিন স্থাপনা হতে পারে বা আরবদের স্থাপনা হতে পারে। সেই সব জায়গায় ইরান হামলা চালাচ্ছে। আরবরা তো জানে যে এই সব জায়গায় মার্কিন সেনারা আশ্রয় নিচ্ছে, ফলে তারা কেউ কিছুই বলছে না ইরানের বিরুদ্ধে। এই যে জটিল রাজনীতি, যুদ্ধের প্রেক্ষাপটে যে জটিল রাজনীতি তৈরি হয়েছে, এই রাজনীতিতে আমেরিকা হেরে যাচ্ছে। তার মানে একদম পরিষ্কার, যেখানে আরব দেশগুলো আমেরিকার একেবারে জানি দোস্ত, কঠিন মিত্র, সেই মিত্ররা কিন্তু আমেরিকার পক্ষে একটা কথাও বলেনি এখনো। বরং যেখানে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যেতে পারতো, সেখানে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি, কোনো কথাও বলছে না, একেবারেই চুপ। তারা বুঝতেই পারছে যে এই যুদ্ধ এবং এই রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, ইসরায়েলিরা হেরে যাবে এবং অযৌক্তিক পজিশনে আছে। এবং যুদ্ধের পর যে সিচুয়েশনটা তৈরি হবে, যা বুঝতে পারছি আমি, আমার কাছে মনে হচ্ছে এই যুদ্ধের পর ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলে ভীষণভাবে প্রভাবশালী একটি দেশ হয়ে যাবে। এবং আপনারা শিওর থাকুন যে তাদের পক্ষে, তাদের পেছনে রাশিয়া এবং চীন আছেন। ফলে এই ভূ রাজনীতিটা আসলে পাল্টাতে চায় আরবরাও, আমি বুঝতে পারি। যার কারণে তারা চুপ রয়েছে, কেউ কোনো কথা বলছে না। তো সর্বশেষ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করে আমি এখনকার ভিডিও শেষ করব। সেটি হচ্ছে যে আমরা সবাই জেনেছি যে কুয়েতে একদিন 3টা F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। আমেরিকা বলেছে যে কুয়েতের সেনাদের ফ্রেন্ডলি ফায়ারে এই 3টা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। ইরান বলেছে যে তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে এই যুদ্ধ বিমানগুলো ভূপাতিত হয়েছে। ধরে নিলাম ইরানের দাবি মিথ্যা বা ভুল, ধরে নিলাম। কিন্তু এটা তো সত্য যে কুয়েতে 3টা আমেরিকার যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কুয়েতের সেনারা নিজেদের ডিফেন্ড করার মতো যদি অবস্থা রাখে, তাহলে আমেরিকার সেনা সেখানে মোতায়েন কেন, তাই না? তার মানে কুয়েতের নিরাপত্তার দেখভাল করার জন্য আমেরিকার সেনা মোতায়েন করা আছে। তো এই জায়গায় কুয়েতের সেনারা যদি সত্যি সত্যি 3টি বিমান ধ্বংস করে থাকে, তাহলে তারা কেন, কি কারণে করলো? এমন কি বিষয়টা যে তারা মার্কিন সেনাদের কারণে ভীষণভাবে বিরক্ত, তারা নিজেরাও চায় যে এই দেশ থেকে আমেরিকা চলে যাক, তারা নিজেরা নিজেদের দেশটাকে দেখুক, এমন কি? বা তারা কি আসলে আমেরিকাকে শত্রু মনে করেছে কিনা, সেটাও তো একটা প্রশ্ন। হতে পারে যে তারা ভুল করে বিমানকে গুলি করেছে, ভূপাতিত করেছে, কিন্তু 3টি বিমান, এবং সেখানে তো তারা জানে যে এগুলো কুয়েত তো ছোট একটা দেশ, কুয়েত থেকে উড়লো বিমান এবং তারা, তাদের সিগন্যালে ধরা পড়বে না কোথা থেকে কি হচ্ছে, কি আন্দাজের কাজ নাকি? হুট করে হঠাৎ করে কোনো একটা বিমান এসে পড়লো তার আকাশে, ছোট একটা দেশ, সেখান থেকে বিমান উঠলে তাদের রাডারে ধরা পড়ার কথা, কোথা থেকে উঠলো, কাদের বিমান, তারা হুট করে গুলি করে দিল। তার মানে কি? হয় ইরানের গুলিতে আমেরিকার এই 3 F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, আর না হয় কুয়েতের সেনারা যদি করেই থাকে, তাহলে তারা মার্কিন বাহিনীর প্রতি ক্ষুব্ধ হয়ে এই যুদ্ধ বিমান ধ্বংস করে থাকতে পারে। তারা আমেরিকার সেনাদের থেকে নিজেদের দেশকে মুক্ত করতে চেয়েছে, এমন হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই যে কুয়েতের যে 3টি বিমান
ধ্বংস হলো আমেরিকার 3টি F-15 যুদ্ধ বিমান। খুবই ক্যারিসমেটিক বিমান, খুবই হাই কোয়ালিটির বিমান। কি মনে হয় আপনাদেরকে? আপনাদের মনে হয় যে ফ্রেন্ডলি ফায়ারে একেবারেই কুয়েতি সেনারা ভুল করে এই 3টি বিমান ধ্বংস করলো, নাকি কোনো ক্ষোভ এবং রাগের বহিঃপ্রকাশ? সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এ পর্যন্তই শেষ করতে চাইছি। আপনারা সবাই ভালো থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।